এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6 এর জিওগ্রাফি বইয়ের হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টারটার নাম তোমরা এখানে দেখতে পাবে এক্ষুনি। তো চ্যাপ্টারটা হচ্ছে পৃথিবীর প্রধান পরিমণ্ডল। তো পৃথিবীর প্রধান পরিমণ্ডল নিয়ে আমি প্রথমে একটি ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা এখানে সেগুলো কালারিং করা দেখতে পাচ্ছ। তো এইগুলো আমি নিয়ে একটি ফার্স্ট ভিডিও তৈরি করে ফেলেছি। এবার হচ্ছে এই ভিডিও যখন সময় হচ্ছে এই পুরো চ্যাপ্টারটা আমার কমপ্লিট হয়ে যাবে ভিডিও দিয়ে, তারপর হচ্ছে আমি তার একটা হাইলাইট নিয়ে আলোচনা করব, মানে হচ্ছে যে মেন টপিকগুলো নিয়ে একটি ভিডিও আলাদাভাবে তোমরা দেখতে পাবে, হাইলাইট বলে দেওয়া থাকবে। আর এটা হচ্ছে তোমাদেরকে এই যে হচ্ছে এটা শুধুমাত্র হচ্ছে ক্লাস 6 এর স্টুডেন্টরা দেখছো, ক্লাস 6 এর স্টুডেন্ট ছাড়া আর কারা কারা দেখছো বা তোমাদের কাদের এই চ্যাপ্টারগুলি প্রয়োজন সেটা সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তাহলে আমি হচ্ছে বাকি যে রয়েছে আমাদের জিওগ্রাফি চ্যাপ্টারগুলি এবং অন্যান্য ক্লাসের যে বইগুলি সেগুলি আমি তোমাদেরকে মানে সেগুলি সেখানে আলোচনা করব আমি। তো প্রথমে এখানে চলে যাচ্ছি আজকের টপিক যেখান থেকে শুরু করছি সেখানে। আজকের টপিক শুরু করছি এখান থেকে বাড়িমণ্ডল থেকে। এবার বাড়ি শব্দের অর্থ নিশ্চয়ই জানো, বাড়ি মানে হচ্ছে জলকে বোঝানো হয়, জল বৃষ্টি এইগুলাকে। এবার হচ্ছে বাড়িমণ্ডল মানে হচ্ছে ইংরেজিতে হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার মানে হচ্ছে জলমণ্ডল বলতে পারি বা বাড়িমণ্ডল। এবার এখানে প্রথমেই দেখতে পাচ্ছ পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, এখানে নীল গ্রহটাকে এখানে একটু হাইলাইট করে দেওয়া রয়েছে। তো নীল গ্রহ পৃথিবীকে বলা হয়। এবার নীল গ্রহ কেন বলা হয় তার কারণটাই হচ্ছে পৃথিবীর মধ্যে রয়েছে জলের ভাগ বেশি, একটু পরে আমরা পেয়ে যাচ্ছি এখানে দেখানো, শতকরা 71 ভাগের বেশি অংশ হচ্ছে জল আর বাকি অংশটুকু হচ্ছে আমাদের স্থলভাগ। এবার জল যেহেতু বেশি রয়েছে, তো জল যেহেতু এই পৃথিবীর মধ্যে বেশি রয়েছে জলের ভাগটা, আর এটা হচ্ছে কি আমাদের মহাকাশে বা আকাশে যখন সময় নভোচারীরা বা অ্যাস্ট্রোনটরা যান তখন সময় ওরা পৃথিবীকে নীল দেখেন। তার কারণ হচ্ছে সূর্যের কিরণটা এখানে গিয়ে রিফ্লেক্ট করে, তাই এর জন্য এখানে নীল দেখায় এটাকে। তো এখানে জলের পরিমাণ বেশি রয়েছে বলেই নীল দেখায়, এটা গেল একটা পয়েন্ট। তো এখানে দেখো পৃথিবীর শতকরা 71 ভাগের বেশি অংশ হলো জল এবং শতকরা হচ্ছে 29 ভাগ স্থল দ্বারা আবৃত। বায়ুমণ্ডল জলের বিভিন্ন রূপ। বায়ুমণ্ডলে অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলের মধ্যে জলের বিভিন্ন রূপে রয়েছে জলটা, সেটা কোথাও রয়েছে বরফ আকারে, কোথাও রয়েছে জল, আবার রয়েছে জলীয় বাষ্প হিসাবে। জলীয় বাষ্প মানে বোঝাচ্ছে এটাই যে জলের কণাগুলো বাতাসের মধ্যে মিশে রয়েছে সেগুলিকে জলীয় বাষ্প বলা হয়। এগুলি নিয়ে গঠিত হচ্ছে বায়ুমণ্ডল। আর রয়েছে কোথায় দেখে নাও সাগর, মহাসাগর, নদী ও হ্রদের প্রবহমান জল, এইগুলি হচ্ছে কিন্তু বায়ুমণ্ডলের আন্ডারে আসছে। হিমবাহগুলোর বরফ, ভূগর্ভস্থ জল, এখানে হচ্ছে হিমবাহগুলোর বরফ, যেগুলি হচ্ছে হিমবাহ কথাটা যদি আমরা মানে দেখি ভালোভাবে, তাহলে হচ্ছে মেরু দেশের মধ্যে অনেক বড় বড় বরফের পাহাড়ের মতো রয়েছে বা অনেক বড় বড় আকারের বরফ রয়েছে যেগুলি হচ্ছে জলের সাথে সাথে মুভ করছে, তো এগুলি হচ্ছে হিমবাহ। তো এই হিমবাহগুলোর বরফ, তারপর হচ্ছে মাটির নিচের যে জলটুকু রয়েছে, মাটির নিচে ভূগর্ভস্থ জল যেগুলি রয়েছে সেগুলি, বায়ুমণ্ডলের রয়েছে জলীয় বাষ্প, এরা প্রত্যেকে বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত। তো এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত। আমি অনেক সময় ভারী করে মানে বলে ফেলছি, তো ভারী আর বাড়ি দুটোর মধ্যে তফাৎ রয়েছে। একটা হচ্ছে বয়াকার রয়ের শিকার, বাড়ি মানে হচ্ছে খুবই ওজন যেটাকে বোঝায়, আর বাড়ি বয়াকার বা রয়ের শিকার যেটা সেটা হচ্ছে জলকে বোঝায়। তো এইগুলি এখানে কমপ্লিট হয়ে গেল। তো জল যেখানে যেখানে রয়েছে সেইখানটাই হচ্ছে বায়ুমণ্ডলের অন্তর্গত রয়েছে সেটা। এবারে দেখে নিই পরবর্তী অংশটুকু। পরবর্তী অংশটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে এইগুলি দেখে নেই। এখানে চিত্রের মধ্যে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে দেখে নাও যে 5 বা 5.3 মহাদেশ সমূহের, এটা হচ্ছে চিত্রর নাম্বারটা 5.3 যেটা
মহাদেশ সমূহের তুলনামূলক আয়তন, তুলনা করা হয়েছে তাদের আয়তনগুলিকে। বলা হয়েছে চিত্র নাম্বার 5.3 এতে প্রদত্ত বর্গাকার ঘরগুলো গণনা করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বৃহত্তম মহাদেশটির নাম লেখো। কোনটি বড়, ইউরোপ না অস্ট্রেলিয়া? ইউরোপ না অস্ট্রেলিয়াটা বড় সেটা দেখার জন্য। আর বৃহত্তম মহাদেশটার নাম কি? আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছিলাম যে বৃহত্তম মহাদেশটা হচ্ছে এশিয়া। আর আমরা যদি এই চিত্রের মধ্যে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া একমাত্র হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি স্কোয়ার জুড়ে রয়েছে। তো সবচেয়ে বড় হচ্ছে এশিয়া। অপর একটি কোয়েশ্চেন ছিল যে ইউরোপ এবং অস্ট্রেলিয়ার মধ্যে আমরা দেখব কম্পেয়ার করে কোনটি বড়। তাহলে ইউরোপের মধ্যে কটি বক্স রয়েছে দেখে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে হচ্ছে 10টি, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এখানে 8। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে অস্ট্রেলিয়া, সবচেয়ে ছোট হচ্ছে অস্ট্রেলিয়া। আর ইউরোপ না অস্ট্রেলিয়ার মধ্যে যে বড় দেখার জন্য সেটা হচ্ছে আমাদের ইউরোপ বড়। ইউরোপের মধ্যে বেশি রয়েছে বর্গক্ষেত্র বা বর্গাকার বক্স, বর্গাকার ঘর সেটা বলতে পারি। এটা এতটুকু কমপ্লিট। এখানে বোঝা যাচ্ছে এখানে জায়গাগুলোকে বক্সের আকারে দেখানো হয়েছে, কম্পেয়ার করার জন্য, বোঝার জন্য বলা হয়েছে। তো এটাই। এবার হচ্ছে পরবর্তী টপিকটা দেখে নিচ্ছি। এখানে দেখো একটা হচ্ছে পাই চিত্রের মাধ্যমে কিন্তু তোমাদেরকে বোঝানো হয়েছে মহাসাগর সমূহের জল। মহাসাগর সমুদ্রের জল হচ্ছে কতটুকু পার্সেন্টেজ দেখে নাও। 97.2% হচ্ছে মহাসাগর সমূহের জলের পরিমাণটা হচ্ছে 97.2%। এদিকে বিশুদ্ধ জল আমরা যেটা পান করে থাকি বা আমরা যেটা গ্রহণ করি সেই জলটুকুর পরিমাণটা হচ্ছে 0.03%, অনেকই কম। বাকি রয়েছে বরফের চাদর রূপে এবং ভূগর্ভে সঞ্চিত জল রূপে আছে সেটা হচ্ছে 2.77%। এই হচ্ছে এখানে আমাদের। এখানে যদি পাই চিত্রটাকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানের মধ্যে প্রথম যে এই যে কালারটা রয়েছে এই কালারটার দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে সমুদ্রের জল পুরো 100%। জলের মধ্যে এই পৃথিবীর মধ্যে জলের মধ্যে যে ভাগটা সেই ভাগটাকে আলাদা আলাদা করা হয়েছে। সমুদ্রের বা মহাসাগর সমূহের জল যেটা সেটা হচ্ছে 97.2, মানে এই যে রাউন্ডটা সেটাকে পুরোপুরি নিয়ে নিয়েছে। আর এখানে দেখার মধ্যে হচ্ছে লাল অংশটুকু, এই যে এখানে ছোট্ট একটা লাল অংশটুকু দেখা যাচ্ছে সেই অংশটুকু হচ্ছে 0.03%। আর বাকি গ্রিন যে অংশটুকু দেখতে পাচ্ছ এই গ্রিন অংশটা হচ্ছে আমাদের 2.77%, যেটা হচ্ছে বরফ এবং ভূগর্ভের নিচে যে জলটা রয়েছে তার পরিমাণকে বোঝানো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। সমস্যা হয়ে থাকে যদি বা বোঝানোটা যদি আমার কমপ্লিটলি তোমাদের না বোঝার হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, জানিয়ে দিতে পারো। তাহলে পরবর্তীতে আরো ভেঙে দেওয়ার চেষ্টা করব, আরো ডিটেলস বলার চেষ্টা করব। তো দেখো এখানের মধ্যে এবার হচ্ছে পৃথিবীর মোট জলের 97%-এরও বেশি জল পাওয়া যায় মহাসাগরগুলোতে, এবং এই জল এত নোনতা যে মানুষ একে ব্যবহার করতে পারে না। তাহলে মানুষের ব্যবহার অযোগ্য হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কি মহাসাগর সমূহের যে জল রয়েছে সেটা হচ্ছে লবণাক্ত জল বা নোনতা জল। অবশিষ্ট জলের এক বিরাট অংশ বরফের চাদর এবং হিমবাহ রূপে অথবা ভূগর্ভস্থ জল হিসেবে রয়েছে। অতি ক্ষুদ্র অংশ রয়েছে স্বাদু বা মিষ্টি জল রূপে যা মানুষ ব্যবহারের যোগ্য। সুতরাং পৃথিবী একটি নীল গ্রহ হওয়া সত্ত্বেও ব্যবহারযোগ্য জলের জন্য আমাদের জল সংকটের সম্মুখীন হতে হয়। এখানে কি বলা হয়েছে, পার্সেন্টেজ রয়েছে পৃথিবীর মধ্যে জলের অনেকই পার্সেন্টেজ রয়েছে, যার জন্য হচ্ছে এই পৃথিবীকে নীল গ্রহ বলা হচ্ছে। কিন্তু তারপরে জলের সংকটের একটা রয়েই গেছে, কিন্তু জল সংকটের একটা সমস্যা রয়েই গিয়েছে, সেটাই বোঝানো হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি এখানে আমাদের মহাসাগর সমূহের সম্পর্কে জানার জন্য। বলা হচ্ছে বায়ুমণ্ডলের একটা বড় অংশ হলো মহাসাগর সমূহ। এটা রাইট, বায়ুমণ্ডলের একটা বিশেষ অংশ হচ্ছে আমাদের মহাসাগর সমূহের জল। এরা সকলেই একে অপরের সঙ্গে যুক্ত, এই মহাসাগরগুলি একটি অপরের সঙ্গে যুক্ত।
মহাসাগরের জল সর্বদা গতিশীল, প্রত্যেক সময় হচ্ছে এগুলো মুভিং করছে। মহাসাগরের জলে প্রধানত 3 প্রকারের গতি দেখা যায়। এগুলো হলো সমুদ্র তরঙ্গ, তরঙ্গ থাকে, জোয়ার এবং ভাটা থাকে, ও সমুদ্র স্রোত থাকে। তো এখানে কি করা হয়েছে, তরঙ্গটাকে একটা ধরা হয়েছে, জোয়ার ভাটা হচ্ছে একটা, আর সমুদ্র স্রোত হচ্ছে একটা। আয়তনের দিক থেকে পৃথিবীর 5টি প্রধান মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর, দক্ষিণ মহাসাগর। এই হচ্ছে 5টি মহাসাগরের নাম। এখানে এই সুমেরু মহাসাগর কিন্তু আবার আর্কটিক মহাসাগরও বলা হয়। এবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, তো এবার হচ্ছে প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর, মানে সবচেয়ে বড় সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর প্রায় 1/3 জুড়ে এর বিস্তৃতি। আমরা যদি পুরো পৃথিবীকে 3টি অংশে ভাগ করি, 3টি অংশে যদি, এখানে হয় না, পৃথিবীকে যদি ধরে নাও এটা একটা, এখানে গোলভাবে হয়নি, তোমাদেরকে আবার আমি দেখানোর চেষ্টা করছি। এইভাবে ধরে নাও পৃথিবী রয়েছে, তাকে যদি আমরা 3 ভাগ করি, তাহলে একটি অংশ নিয়ে নিচ্ছে কে, প্রশান্ত মহাসাগর। এত বড় যে পৃথিবীকে 3টি টুকরো করার পর তার একটি টুকরো হচ্ছে ধরে নাও প্রশান্ত মহাসাগর, বাকি সমুদ্র, স্থলভাগ সবকিছু মিলে হচ্ছে অন্যান্য সাগরগুলা। স্থলভাগ নয়, আমরা জলভাগটাকেই ধরবো, জলভাগের মধ্যে আলোচনা করা হচ্ছে। এই যে 5টি প্রধান মহাসাগর রয়েছে, তার মধ্যে থেকে আমরা এই 5টি মহাসাগরকে যদি 3টি ভাগে টুকরো করি, তাহলে একটি টুকরো হয়ে যাচ্ছে প্রশান্ত মহাসাগরের। এবার বলা হয়েছে এখানে একটি বিশেষ পয়েন্ট রয়েছে, দেখতে পাচ্ছ, পৃথিবীর গভীরতম খাদ হচ্ছে মারিয়ানা খাদ, যাকে মারিয়ানা ট্রেঞ্চ বলা হয়ে থাকে। এটা তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো। এটা হচ্ছে পৃথিবীর একটা গভীরতম, আমরা বলতে পারি খাদ, মানে গর্ত রয়েছে। সেটা তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে বিশেষভাবে পেয়ে যাবে। এটা একটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে একটা জেনারেল নলেজের মধ্যে আসছে। পৃথিবীর গভীরতম খাদ মারিনা ট্রেঞ্চ। এই মহাসাগরের তলদেশে অবস্থিত, মানে হচ্ছে এই মহাসাগর বলতে প্রশান্ত মহাসাগরের কথা বলা হচ্ছে, মহাদেশ নয়, মহাসাগর প্রশান্ত মহাসাগরের মধ্যে রয়েছে এই মারিয়ানা খাদ। প্রশান্ত মহাসাগরের আকৃতি অনেকটা বৃত্তের মতো, এই যে এখানে অঙ্কন করলাম, এই বৃত্তের মতোই। এর চারদিকে ঘিরে আছে এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, এগুলি রয়েছে। পৃথিবীর মানচিত্রের দিকে তাকাও এবং প্রশান্ত মহাসাগরের চারিদিকের মহাদেশগুলোর অবস্থান খুঁজে বের করো। যেহেতু আমাদেরকে বলা হয়েছে এখানের মধ্যে মানচিত্রটাকে লক্ষ্য করার জন্য, তাহলে আমরা চলে যাচ্ছি, এর আগে আমরা পড়েছিলাম যে সেই মানচিত্রগুলোর মধ্যে। এখানে যদি তোমরা দেখো, এগুলি মুছে নিয়েছি, এর আগের ভিডিওর ছিল এইগুলি। এবারে এখানে এই মানচিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই মানচিত্রের মধ্যে তোমরা যদি এটাকে যদি আমরা একটা ফ্ল্যাট পেজের মধ্যে নিয়ে নিই, আর সেটাকে এই কালার অনুযায়ী যদি আমরা কেটে নিই, তাহলে এই দুটো যে প্রান্ত দেখতে পাচ্ছ, দুটো প্রান্ত বলতে আমি এই জায়গার কথা বলছি, এই যে এখানে প্রান্ত, আর এই প্রান্তটাকে নিয়ে যদি আমরা যুক্ত করি ওই পাশে, তাহলে কি হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশান্ত মহাসাগর, ওই দিকটাতে হচ্ছে প্রশান্ত মহাসাগর, মানে দুটি এখানে জোড়া লেগে যাবে। বা আমরা যদি হচ্ছে গ্লোবের মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এইগুলি। তো এখানে হচ্ছে প্রশান্ত মহাসাগর বৃত্তের মতোই দেখা যাচ্ছে, কিন্তু আমরা বৃত্তের মতোই দেখতে পাচ্ছি। এইদিকে এই অংশটুকু পেয়ে যাচ্ছে, এদিকে এই অংশটুকু, আর এই দুটি অংশটুকুকে যদি আমরা জোড়া লাগিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি আমরা একটা বৃত্তের মতো হচ্ছে। এবার আমাদের প্রশ্ন ছিল তার চারিপাশের
মহাদেশগুলিকে খুঁজে নেওয়ার জন্য। তো এই হচ্ছে প্রশান্ত মহাসাগর, তার এই পাশে রয়েছে এশিয়া, এইদিকে রয়েছে অস্ট্রেলিয়া, আর এই হচ্ছে প্রশান্ত মহাসাগর, তার এই দিকটা হচ্ছে উত্তর আমেরিকা, এদিকে হচ্ছে দক্ষিণ আমেরিকা, তার মধ্যে রয়েছে প্রশান্ত মহাসাগর। এটা হচ্ছে একটা ফ্ল্যাট পেজের মধ্যে নেওয়া হয়েছে, কিন্তু এটা হচ্ছে রাউন্ড বলের মতো গোল আকৃতিতে রয়েছে। এটা এই যে দেখতে পাচ্ছ এটা। এবারে হচ্ছে এটা চলে গেল। এবার আসছে আটলান্টিক মহাসাগর, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর আকৃতি অনেকটা ইংরেজি অক্ষর এস এর মতো, ইংরেজি এস এর মতো তার আকৃতি এই আটলান্টিক মহাসাগরটির। এই মহাসাগরের পশ্চিম দিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা, পূর্ব দিকে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত। তাহলে আমরা যদি মানচিত্রের মধ্যে আবার গিয়ে আমরা লক্ষ্য করি, তাহলে আটলান্টিক মহাসাগরকে আমরা দেখতে পাবো। এখানে দেখে নাও, এই হচ্ছে আটলান্টিক মহাসাগর। তাহলে এটা যদি আমরা দেখি, তাহলে এই হচ্ছে এস আকৃতির, এই যে এটা হচ্ছে, এর জন্য বলা হয়েছে এস আকৃতির। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এইদিকে হচ্ছে ইউরোপ, এইদিকে হচ্ছে আফ্রিকা, এইদিকে হচ্ছে উত্তর আমেরিকা, এইদিকে হচ্ছে দক্ষিণ আমেরিকা, তার মধ্যে রয়েছে আটলান্টিক মহাসাগর। আশা করি বুঝতে পেরেছো এই জায়গাটুকু। এবারে হচ্ছে দেখে নাও, এবারে হচ্ছে এই যে এই মহাসাগরের পশ্চিম দিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা ও পূর্ব দিকে হচ্ছে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত। এবার যদি দিকটা তোমাদেরকে বোঝাই, তাহলে আবারও হচ্ছে ম্যাপের মধ্যে চলে যাচ্ছি। ম্যাপের প্রতিটা সময় আমি বলেছিলাম, বা এর আগের ভিডিওতেও আমি বলেছি, যে হচ্ছে ম্যাপটাকে আমরা যদি এইভাবে প্লাস সিম্বল হিসাবে ধরি, তাহলে এই দিকটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে উত্তর, আর এই দিকটা হচ্ছে দক্ষিণ। তাহলে পশ্চিম দিক এই দিকটা পড়ছে, তার মানে এটা যদি আটলান্টিক মহাসাগর হয়, তার পশ্চিম দিকে হচ্ছে উত্তর আমেরিকা, এদিকে হচ্ছে দক্ষিণ আমেরিকা, পূর্ব দিকে হচ্ছে ইউরোপ, পূর্ব দিকে হচ্ছে আফ্রিকা। এবারে হচ্ছে আমরা চলে যাচ্ছি এখানের মধ্যে, আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের উপকূল রেখা অত্যন্ত খাঁজকাটা বা ভগ্ন। এরূপ অনিয়মিত ও ভগ্ন উপকূল রেখা স্বাভাবিক পোতাশ্রয় ও বন্দর গঠনের জন্য আদর্শ। এই যে ভগ্ন খাঁজগুলি রয়েছে, এই যে ভগ্ন খাঁজগুলি রয়েছে, এই যে এখানটা রয়েছে, এই সবগুলি হচ্ছে পোতাশ্রয় এবং বন্দর গঠনের জন্য খুবই উপযোগী। পোতাশ্রয় হচ্ছে যে জায়গাতে জাহাজকে নিয়ে এসে এখানে রাখা হয়, সেটাকে পোতাশ্রয় বলা হচ্ছে। বন্দর হচ্ছে যেখানে হচ্ছে মাল লোড আনলোড করা হয়, বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো হচ্ছে লোড আনলোড করা হয়, সেটাকে বন্দর বলা হয়ে থাকে। তো এইসব জায়গাগুলো হচ্ছে বন্দর গঠনের জন্য খুবই উপযোগী জায়গা। এই যে জায়গাগুলি উপযোগী জায়গা, এই যে জায়গাগুলি তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে দেওয়া রয়েছে খাঁজ কাটা বা ভগ্ন উপকূল রেখা। এইগুলি যদি আমরা দেখি, তাহলে এখানে ম্যাপের মধ্যে আমরা কোথায় দেখব, এখানে ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখে নাও, এখানে দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন জায়গাতে তো রয়েছেই, তারপরে হচ্ছে এই সব জায়গাগুলোর মধ্যে এখানে রয়েছে কিন্তু অনেকটা, এই দিকেও রয়েছে এখানে ভগ্ন জায়গা। তো এইসব জায়গাগুলিকে বোঝানো হচ্ছে যে পোতাশ্রয় এবং বন্দর গঠনের জন্য খুবই উপযোগী জায়গা। এতটুকু কমপ্লিট। এবারে হচ্ছে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এটি ব্যস্ততম মহাসাগর। সেটা সাগরটার নাম কি? সাগরটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর, যেটা হচ্ছে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এটি ব্যস্ততম মহাসাগর, এটা সবচেয়ে ব্যস্ত মহাসাগর। ভারত মহাসাগর এমন একটি মহাসাগর যার নাম একটি দেশের নামে। সে দেশটি হলো আমাদেরই ভারত। আমাদের ভারতবর্ষের নামে একটি মহাসাগর, যেটার নাম হচ্ছে ভারত মহাসাগর।
এই মহাসাগরের আকৃতি প্রায় ত্রিভুজাকার। এটা হচ্ছে ত্রিভুজাকার। এর আগেরটা ছিল এস, এর আগেরটা ছিল বৃত্তাকার, আর এটা হচ্ছে ত্রিভুজাকার। এর উত্তরে এশিয়া, পশ্চিমে আফ্রিকা, পূর্বে অস্ট্রেলিয়া মহাদেশ অবস্থিত। এবার যেহেতু ত্রিভুজাকৃতি বলা হয়েছে, তাহলে ত্রিভুজাকারটা দেখে নেব এখান থেকে ম্যাপের মাধ্যমে। এখানে বলা হয়েছে ত্রিভুজাকৃতি বলতে এখানে এইভাবে বোঝানো হচ্ছে, দেখে নাও। এই হচ্ছে একটি, এখানে আমরা বলতে পারি অপর একটি, এটাই, বা সিঙ্গেল একটিও আমরা বলতে পারি। এই যে এটা কমপ্লিট। এবারে হচ্ছে পরবর্তী বিষয়গুলো এখানে দেখে নিই। তো এবারে এরপরের যে টপিকগুলো এখানে দেখে নিচ্ছি। যে প্রথমেই বলা হয়েছিল, এখানে বলা হয়েছে দেখে নাও, সুমেরু মহাসাগরটি সুমেরু বৃত্তের মধ্যেই অবস্থিত। সুমেরু মহাসাগরটি সুমেরু বৃত্তের মধ্যে অবস্থিত। তোমরা হচ্ছে ম্যাপের মধ্যে তাকিয়ে দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার হচ্ছে যারা কম্পিটিটিভ কোনো এক্সাম দিতে চাইছো, আর তোমাদের হচ্ছে এই জিওগ্রাফির কোনো ধরনের নোটসের প্রয়োজন হলে তোমরা আমাকে জানাতে পারো, তৈরি করিনি। তবে তোমাদের যদি রিকোয়েস্ট বেশি আসে, অবশ্যই আমি নোটস তৈরি করার চেষ্টা করব। তাহলে সুমেরু মহাসাগরটি সুমেরু বৃত্তের মধ্যেই অবস্থিত। সুমেরু বৃত্তের মধ্যেই হচ্ছে পৃথিবীটা এইভাবে গোল, উপরের দিকটা হচ্ছে সুমেরু বৃত্ত। তো সুমেরু বৃত্ত হচ্ছে এই পৃথিবীর উপরের অংশটুকু। এটাকে আমরা বলছি, উপরের অংশটুকু বলতে পারি না, আমাদের কোনটি উপর কোনটি নিচ কোনটি সাইড এটা আমাদের বলা মুশকিল। আমরা বলতে পারি নর্থ সাইড। তাহলে নর্থে রয়েছে সুমেরু, সুমেরুতে ধরে নাও এতটুকু অংশ। তো এটা হচ্ছে সুমেরু বৃত্তের মধ্যেই অবস্থিত রয়েছে। এটি উত্তর মেরুকে ঘিরে বিস্তৃত। এই মহাসাগরটি বেরিং প্রণালী দ্বারা প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত। তো এই পয়েন্টটা হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে সুমেরু সুমেরু মহাসাগরটি, এখানে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে এটা, যে সুমেরু মহাসাগরটি প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত কিভাবে, সেটা হচ্ছে বেরিং প্রণালী দ্বারা। বা হচ্ছে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসতে পারে, যে এই সুমেরু মহাসাগরটি প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত। এবার হচ্ছে বেরিং প্রণালী, আরো 2-3টে প্রণালীর নাম দিয়ে দিল। এবার আমাদের লিখতে হবে যে বেরিং প্রণালী। এটাই হচ্ছে এখানে আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক। প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত, এটি উত্তর আমেরিকা ও ইউরেশিয়ার উত্তর ভাগের উপকূল দ্বারা বেষ্টিত। এই যে সুমেরু মহাসাগরটি, সেটা হচ্ছে উত্তর আমেরিকা ও ইউরেশিয়ার উত্তর ভাগের উপকূল দ্বারা বেষ্টিত। দক্ষিণের মহাসাগরটি আন্টার্কটিকা মহাদেশকে ঘিরে বিস্তৃত। দক্ষিণ মেরু থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এর বিস্তৃত। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর দক্ষিণ অংশ এই মহাসাগরের সঙ্গে মিশে গেছে। এবার হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল, যাকে অ্যাটমসফিয়ার ইংরেজিতে বলা হয়। পৃথিবী যে গ্যাসীয় আবরণ দ্বারা আবৃত তাকে বলা হয় বায়ুমণ্ডল। এবার এই পৃথিবীর মধ্যে রয়েছে বায়ুমণ্ডল। এবার নর্মালি যেমন তুমি এবারে বসে রয়েছো বা দাঁড়িয়ে রয়েছো, তোমার চারিপাশে হচ্ছে বাতাস রয়েছে, বাতাসে ফুল রয়েছে। আমরা হচ্ছে এমনভাবে বুঝতে পারো যে আমরা একটা বাতাসের সমুদ্রের মধ্যে ডুবে রয়েছি। তাহলে বায়ু আমাদের চারিপাশে, চারিদিকে, উপর নিচে, চতুর্দিকে রয়েছে। তো এই যে বায়ু দ্বারা পূর্ণ পৃথিবী বা বায়ু দ্বারা আবৃত রয়েছে, সেই অংশটুকুকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুর এই পাতলা আবরণ পৃথিবীকে এক অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ উপাদান। পৃথিবীর একটা অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ উপাদান। বায়ুমণ্ডল আমাদের শ্বাসকার্য চালানোর জন্য প্রয়োজনীয় বায়ুর যোগান দেয় এবং সূর্য রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে। এটা হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে যে বায়ুমণ্ডল দ্বারা
আমাদেরকে রক্ষা করছে সূর্যের কিরণের ক্ষতিকারক রশ্মি থেকে। তো এখানে হচ্ছে এরপর দেখে নাও, এরপর রয়েছে এখানে মধ্যে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে বাতাসগুলি। তবে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের দিক থেকে 100 কিমি পর্যন্ত বিস্তৃত বিভিন্ন স্তর নিয়ে মূলত পর্যালোচনা করা হয়। উপাদান, উত্তাপ ও অন্যান্য ধর্মের উপর নির্ভর করে বায়ুমণ্ডলকে 5টি স্তরে ভাগ করা যায়। বায়ুস্তরকে 5টি স্তরে ভাগ করা হয়েছে। ভূপৃষ্ঠ থেকে শুরু করে এই স্তরগুলো হলো যথাক্রমে ভূপৃষ্ঠের দিক থেকে। প্রথম স্তরটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং হচ্ছে এক্সোস্ফিয়ার। এখানে নাম রয়েছে, যেটা হচ্ছে একদম লোয়ার লেভেলে রয়েছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে তার উপরের অংশ, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো এখানে বলে রাখি, এখানে হচ্ছে এই যে স্ট্রেটোস্ফিয়ার, এই দিকে হচ্ছে এই যে ফ্লাইট, এইগুলো হচ্ছে এই দিকে চলাফেরা করে। আর ট্রপোস্ফিয়ার হচ্ছে একদম মাটির নিচ বরাবর যেগুলি রয়েছে সেই স্তরটাকে ট্রপোস্ফিয়ার বলা হয়। তো আমরা যে বায়ুর স্তরগুলি পেলাম সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এবার রয়েছে বায়ুমণ্ডলে প্রধানত দুটি গ্যাসীয় উপাদান রয়েছে সবচেয়ে বেশি প্রধানত। তার মধ্যে হচ্ছে বায়ুমণ্ডলে প্রধানত দুটি গ্যাসীয় উপাদান নাইট্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত। বিশুদ্ধ ও শুষ্ক বায়ুতে এই দুটি উপাদান পরিমাণ প্রায় 99%। অর্থাৎ এই দুটি গ্যাস, যেখানে হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন মিলিয়ে হচ্ছে 99%। এর মধ্যে নাইট্রোজেন হচ্ছে 78% এবং অক্সিজেন 21%। বাকি হচ্ছে 1% বা 1% এর মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, আর্গন প্রভৃতি গ্যাস ও অন্যান্য উপাদান। জীবের শ্বাসকার্যের জন্য যেমন অক্সিজেন প্রয়োজন, তেমনি জীবদেহ গঠনে নাইট্রোজেন অত্যন্ত আবশ্যক। নাইট্রোজেন খুবই হচ্ছে আমাদের বডির জন্য প্রয়োজন। তবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অতি নগণ্য হলেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এই গ্যাস ভূপৃষ্ঠের বিকিরিত তাপ শোষণ করে পৃথিবীকে উষ্ণ রাখতে সাহায্য করে, পৃথিবীকে উষ্ণ রাখে। এছাড়া উদ্ভিদের প্রধান খাদ্য তৈরি করতে ও বৃদ্ধির জন্য এই গ্যাস অতি প্রয়োজন। এই গ্যাস খুবই প্রয়োজন, এই গ্যাসগুলি। তারপর হচ্ছে উচ্চতা অনুসারে বায়ুমণ্ডলের ঘনত্বর তারতম্য হয়। যত উপরে উঠবে দেখে নাও কি হচ্ছে তার তারতম্যটা, মানে হচ্ছে এই যে ঘনত্বের ভ্যালুটা আপ অ্যান্ড ডাউন করে। সমুদ্রপৃষ্ঠে এর ঘনত্ব সবচেয়ে বেশি এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ঘনত্ব দ্রুত কমতে থাকে। তোমরা হয়তো জানো বায়ুর ঘনত্ব কমে যাওয়ার কারণে পর্বতারোহীদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। তাই উচ্চ পর্বত আরোহণের সময় পর্বতারোহীদের অক্সিজেন সিলিন্ডার বহন করে নিয়ে যেতে হয়। ওরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে নেয়, কারণ হচ্ছে যত উপরে যাবে তত বাতাসের ঘনত্বটা কমে যায়, আর যার জন্য সেখানে হচ্ছে অক্সিজেনের অভাবও দেখা দেয়। অবশ্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের তারতম্য কমতে থাকে। বায়ুমণ্ডল পৃথিবীর উপর সবসময় চাপ দেয় বায়ুমণ্ডলগুলি। এই চাপ স্থান ভেদে বিভিন্ন হয়। কোনো স্থানে উচ্চচাপ, কোনো স্থানে নিম্নচাপ দেখা যায়। বায়ু সব সময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। বায়ু চলাচলকে বলে বাতাস বা বায়ু প্রবাহ, যাকে উইন্ড বলা হয়। এগুলি এখানের মধ্যে থেকে গেল। এবার হচ্ছে জীবমণ্ডলের মধ্যে দেখে নাও।
জীবমণ্ডল পড়ি হচ্ছে এই চ্যাপ্টারটা এখানে কমপ্লিট। তো জীবমণ্ডলটা দেখে না। জীবমণ্ডল হচ্ছে যেখানে যে স্থানগুলোর মধ্যে হচ্ছে জীব বসবাস করছে, সেটা হতে পারে মানুষ, হতে পারে সেটা হচ্ছে একদমই খুবই ক্ষুদ্র প্রাণী। তো এই 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 যে স্পেয়ারটার মধ্যে হচ্ছে সাধারণত যে যে প্রাণগুলি রয়েছে তার জন্য এমন নাম দেওয়া রয়েছে যে জীবমণ্ডল। তো জীবমণ্ডল হলো মাটি, জল ও বায়ুর সংস্পর্শে গঠিত একটি সংকীর্ণ অঞ্চল। এই অংশে জীবজগতের অস্তিত্ব দেখা যায় বলে পৃথিবীর অদ্বিতীয় গ্রহ। পৃথিবীর সেকেন্ড আর কোনো গ্রহ নেই, কারণ হচ্ছে এখানে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে। তার অস্তিত্ব থাকার কারণ হচ্ছে এই জীবমণ্ডলের মধ্যে মাটি, জল ও বায়ু রয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির জীব রয়েছে যাদের আকৃতিতে পার্থক্য দেখা যায়, যেমন হচ্ছে বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া আকারে অতি ক্ষুদ্র এবং স্তন্যপায়ী প্রাণীরা আকারে অতিশয় বৃহৎ। মানুষ সহ সকল জীবই এই জীবমণ্ডলে নিজেদের অস্তিত্ব বজায় রাখার এবং বেঁচে থাকার জন্য একে অপরের সঙ্গে যুক্ত। মানুষ সহ সকল জীবই হচ্ছে একজন অপরজনের উপর ডিপেন্ড রয়েছে বা একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। এবার হচ্ছে জীবমণ্ডলের অন্তর্গত জীবদের প্রধানত দুটি ভাগে ভাগ করা যেতে পারে: উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ। পৃথিবীর প্রধান তিনটি পরিমণ্ডল পারস্পরিক সম্পর্কে যুক্ত এবং কোনো না কোনোভাবে এই আরেকটির দ্বারা প্রভাবিত। যেমন আমাদের কাঠের প্রয়োজন মেটাবার জন্য গাছ কাটা, কৃষিকাজের জন্য জমি পরিষ্কার করা প্রভৃতি কারণে ঢালু জায়গা থেকে মাটি দ্রুত অপসারণ করতে পারে। একইভাবে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে ভূপৃষ্ঠ পরিবর্তন ঘটতে পারে। উদাহরণস্বরূপ আরো বলা যায়, অনেক সময় কোনো স্থলভাগ জলের নিচে ডুবে যেতে পারে। সম্প্রতি সুনামির ফলে যেমন ঘটেছিল, তখন আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জের উপকূল ভাগের কিছু অংশ জলের নিচে ডুবে গিয়েছিল। নদী এবং হ্রদগুলিতে বর্জ্য পদার্থ সমূহ নিক্ষেপ করার ফলে জলাশয়ের জল মানুষের ব্যবহারে অযোগ্য হয়ে পড়ে। সেটা হচ্ছে নদী এবং হ্রদগুলির মধ্যে বর্জ্য পদার্থ নিক্ষেপ করার ফলে যে জলাশয়গুলোর জল এবং মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে যাচ্ছে। জলাশয়গুলোর এইরূপ দূষিত জল জলজ প্রাণীদেরও প্রভুত্ব ক্ষতি করে। তো জলাশয়ের এই যে জলগুলো দূষিত হয়েছে, যার জন্য হচ্ছে জলাশয়গুলোর মধ্যে জলজ উদ্ভিদ বা জলজ প্রাণী যেগুলি, সেগুলির কিন্তু ক্ষতি করছে। এখানে একটি চিত্র দেওয়া রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে এটা হচ্ছে বায়ুমণ্ডল, যেখানে বাতাস রয়েছে সেই অংশটুকু বায়ুমণ্ডল। শিলামণ্ডল, পাহাড় শ্রেণীটাকে শিলামণ্ডলের আন্ডারে নেওয়া হয়েছে। আর বাকি এটা হচ্ছে জীবমণ্ডল, আর এটা হচ্ছে বায়ুমণ্ডল, যেখানে জল রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। যানবাহন, তাপবিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কলকারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুমণ্ডলকে দূষিত করছে। কার্বন ডাইঅক্সাইড CO2 বায়ুমণ্ডলের এক গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বৃদ্ধি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ঘটায়। একেই বলে ভূ-উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার ফলে সেখানে হচ্ছে সূর্যের আলোর তাপটাকে শোষণ করে রাখতে পারে, পৃথিবীকে উষ্ণ করছে দিন দিন। তাই এর জন্য পৃথিবীর উষ্ণতাটা বাড়ছে, যার জন্য এটাকে বলা হচ্ছে ভূ উষ্ণায়ন। তারপর হচ্ছে সুতরাং পৃথিবীর সম্পদ ব্যবহারের একটা সীমা থাকা দরকার, যাতে শিলামণ্ডল, বায়ুমণ্ডলের মধ্যে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে পৃথিবীর সম্পদ ব্যবহারের একটা সীমা থাকা দরকার, যাতে করে হচ্ছে আমাদের শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের মধ্যে তার প্রাকৃতিক যে ব্যালেন্সটা সেটা কিন্তু বজায় থাকবে। তো এখানে হচ্ছে এই চ্যাপ্টারটা কমপ্লিট। তোমাদের কেমন লাগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তোমরা কি সেখান থেকে কোনো কিছু বুঝতে পেরেছো সেটা সম্পর্কে তোমরা লিখতে পারো। এখানে হচ্ছে পরিভাষা দেওয়া রয়েছে, দেখে নাও। পরিভাষার মধ্যে রয়েছে এখানে প্রথমে রয়েছে মহাদেশ।
জলভাগ দ্বারা বিচ্ছিন্ন ভূপৃষ্ঠের বিশাল স্থলভাগকে মহাদেশ বলে। পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে। তো এখানে দেখে নাও, এখানে হচ্ছে বিশেষ একটা পয়েন্ট রয়েছে, যেটা জলভাগ দ্বারা বিচ্ছিন্ন। কিছু স্থলভাগ রয়েছে, কিছু মাটি রয়েছে, যেগুলো হচ্ছে জলের কারণে বা মহাসাগরের কারণে সেগুলো আলাদা আলাদা অংশে রয়েছে। তো সেই স্থলভাগগুলিকে বলা হচ্ছে মহাদেশ। আর পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে। এবার হচ্ছে মহাসাগর কাকে বলে। ভূপৃষ্ঠের বিশাল জলভাগ সমূহকে মহাসাগর বলে। পৃথিবীতে মোট 5টি মহাসাগর রয়েছে। দ্বীপ কাকে বলে। চারদিকে জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে দ্বীপ বলে। এখানে হচ্ছে একটি জায়গা স্থলভাগ, তার চারিদিকে হচ্ছে জল রয়েছে, তো সেই অঞ্চলটাকে বলা হবে দ্বীপ। এবার দ্বীপ মহাদেশ কাকে বলে। দেখো, যে মহাদেশের চারিদিকে সমুদ্র থাকে তাকে দ্বীপ মহাদেশ বলে। প্রণালী, 2 বৃহৎ জলভাগের মধ্যে সংযোগ স্থাপনকারী সংকীর্ণ জলভাগকে প্রণালী বলা হয়। আর যোজক হচ্ছে 2টি বৃহৎ স্থলভাগের মধ্যে সংযোগ স্থাপনকারী সংকীর্ণ স্থলভাগকে বলা হয় যোজক। এবার হচ্ছে ভূ-উষ্ণায়ন হচ্ছে বায়ুমণ্ডলে প্রধানত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বৃদ্ধির ফলে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি হলো ভূ-উষ্ণায়ন। তাহলে এখানে আমরা পেলাম, এখানে 3-4টি পয়েন্ট আমরা পেলাম, যেগুলি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পরিভাষার মধ্যে। এগুলি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমরা একটি অংশ পেয়েছি। তারপর দেখে নাও, এখানে রয়েছে এক নজরের মধ্যে হচ্ছে পৃথিবীর উপর ভাগের শক্ত কঠিন আবরণকে ভূত্বক বলা হয়। পৃথিবীর মধ্যে উপরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে শক্ত এবং কঠিন রয়েছে, এটাকে ভূত্বক বলা হচ্ছে। এবার হচ্ছে পৃথিবীর প্রধান 4টি পরিমণ্ডল রয়েছে: শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। এই হচ্ছে 4টি পরিমণ্ডল রয়েছে। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, এটি নেপালে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে 8848 মিটার। পৃথিবীর গভীরতম খাদ মারিয়ানা খাদ, এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ, প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর। তো এশিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম মহাদেশ, আর প্রশান্ত মহাসাগর হচ্ছে বৃহত্তম মহাসাগর। পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি, এটা হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। তারপর হচ্ছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি, যেটা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত রয়েছে। নাম্বার হচ্ছে পরবর্তীটা, পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, আফ্রিকার। আর এটা হচ্ছে প্রশস্ত নদী অ্যামাজন, দক্ষিণ আমেরিকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তার মানে দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ আর বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন নদী। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অক্সিজেনের পরিমাণ হ্রাস পেয়ে যায়। বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির ফলে পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে। এই হচ্ছে এখানের মধ্যে টপিক এক নজরে। এখানের মধ্যে এটা হচ্ছে খুবই চিন্তার বিষয়, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যত বাড়ছে ততই হচ্ছে পৃথিবী কিন্তু উষ্ণ হয়ে যাচ্ছে। আর যত উষ্ণ হচ্ছে ততই হচ্ছে মেরু দেশের যে বরফগুলি সেগুলি গলে যাচ্ছে। আর সেগুলি গলে যাওয়ার ফলে আমরা যে শহরগুলিতে রয়েছি সেগুলি ভবিষ্যতে হচ্ছে জলের তলায় চলে যাবে। তো ভূ উষ্ণায়নের কারণে বা এই যে বিশ্ব উষ্ণায়নের কারণে এই সমস্ত সমস্যা কিন্তু আসছে। তো সেই সমস্ত সমস্যার আলোচনা নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওগুলিতে হচ্ছে সেগুলি সম্পর্কে তোমাদেরকে ভিডিও দিয়ে দেব।